বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা। ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একটি সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকা বিলি বন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মানবজমিন জানতে পেরেছে, বৈঠকে আইজিপি জানান, পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলি সংকট, অন্যদিকে জনউপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এ সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বললেন, তোমাদের দিয়ে কিছু হবে না। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরো কঠিন করতে। সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবেন না। শেখ হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো, যা করার আমি করব। হাসিনা তখন আরো বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন, তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। মানবজমিন এটাও জানতে পেরেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন, মার্শাল লর পক্ষে তাদের সাই নেই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে নয়। এখানেই বৈঠক শেষ হয়ে যায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে, আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয়। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। পরদিন পালিয়ে যান শেখ হাসিনা। এই সময় গণভবনে লুট হয়। লুটকারীরাও টাকা নিয়ে যায়। তবে কত কোটি টাকা ছিল জানা সম্ভব হয়নি। 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা। সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি, জানালেন জনপ্রশাসন সচিব। সরকারি কর্মকর্তা কর্মচারী কোন ফরম্যাট বা অভিন্ন ফর্মে সম্পদের তথ্য বা বিবরণী সরকারের কাছে দাখিল করবেন তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। 5 সদস্যের এই কমিটির আহ্বায়ক দুর্নীতি দমন কমিশন দুদক সচিব, কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব। কমিটিতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, অর্থ বিভাগ এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি। মোখলেসুর রহমান বলেন, কমিটিকে একটি ন্যূনতম সময় দেওয়া হবে, সংক্ষিপ্ত সময় দেওয়া হবে। এই সময় 7 দিনের বেশি নয়। কমিটি একটি ফরম্যাট তৈরি করবে। 7 দিন পর ফর্ম অফিসে পৌঁছানোর জন্য আরো 7 দিনের মতো সময় নেওয়া হবে। বলে দেওয়া হবে কে কোথায় কবে জমা দেবেন। বছরে একবার এই বিবরণী জমা দিতে হবে। ফর্মটি বাংলায় করে দেওয়া হবে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় সব সরকারি কর্মচারীকে সম্পদের তথ্য বা বিবরণী দাখিল করার নির্দেশ দেয় সরকার। এ প্রসঙ্গে আজ সচিবালয়ে মোখলেসুর রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে এটি একটি বার্তা। আয়করের বিবরণী সবাই জমা দেন না। যাদের করযোগ্য আয় আছে তারাই কেবল দেন। আর এখন যাদের কোনো সম্পদ নেই তাদেরও তথ্য বা বিবরণী জমা দিতে হবে। এটি জনস্বার্থে দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, দিন শেষে এবারও প্রমাণিত হলো, যার সম্পদ কম, যার স্বচ্ছতা আছে, যার লোভ নেই, তারাই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। মোখলেসুর রহমান বলেন, সরকার তো বহুবার পরিবর্তন হয়েছে, এভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবেন? উনিও তো পালিয়েছেন। আমার ব্যাচমেট কয়েকজন সংসদ সদস্য হয়েছেন, তারাও পালিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, এই বিবরণী জমার পর দুদক বিবেচনা করবে কার সম্পদের হিসাবের জন্য তলব করা হবে। সারা দেশে 15 লাখের মতো সরকারি কর্মচারী আছে জানিয়ে মোখলেসুর রহমান বলেন, সম্পদের বিবরণী জমা না দিলে দ্বন্দ্ব কি হবে সেটিও বলে দেওয়া হবে। সোজা কথা, জমা না দিলে আইনানুগ খবর আছে। যত বড় যেই হোক, চোরকে চোর বলতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর 5 বছর অন্তর সম্পদ কমা বা বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম আছে। দুর্নীতিরোধ ও চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম আছে, কিন্তু কাগজের এই নিয়ম মানা হয় না বললেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি। গত 26 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে সব সরকারি কর্মচারী ক্ষেত্রে তা নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। এখন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে হবে। গত জুলাই মাসে হাইকোর্ট সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সম্পদের বিবরণীর ঘোষণা এবং সময়ে সময়ে তা দাখিল সংক্রান্ত বিধি কঠোরভাবে মানতে নির্দেশনা দিয়েছিল। এ বিষয়ে অগ্রগতি জানিয়ে 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে
দিতে বলা হয়। অন্যদিকে গত 14 আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন নিয়ে যা বললেন সচিব। মাঠ প্রশাসনে বদলি নিয়ে করা এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, বদলি, পদোন্নয়ন ও পদোন্নতি একটি চলমান প্রক্রিয়া। জেলা প্রশাসক বা ডিসি একটি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হয়। 600 জন কর্মকর্তার মধ্য থেকে বাছাইয়ের কাজ চলবে, আর একদিন সময় লাগবে। এই তালিকা সার সংক্ষেপ করে সেখান থেকে যে 25 জেলা ডিসি প্রত্যাহার করা হয়েছে সেখানে প্রথমে দিতে হবে। এরপর আরও যেসব জেলায় প্রত্যাহার করা হবে সেসব জেলায় ডিসি দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে তা দেওয়া হবে।